চলো আমরাও ওদের মতো করে ভূমিরূপের মানচিত্র এবং প্রাকৃতিক দুর্যোগের তালিকা বানাই। এই যে এখানে দেখো, এই যে এই অংশটা, এটা হচ্ছে বরেন্দ্র ভূমি অঞ্চল, প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে খরা। দেন এই অংশটা হচ্ছে হাওড় অঞ্চল, প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বন্যা, প্লাবন এবং জলাবদ্ধতা। দেন এই অংশটা হচ্ছে প্লাবন ভূমি, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, প্লাবন এবং জলাবদ্ধতা। দেন এই অংশটুকু হচ্ছে নদী, ঠিক আছে, নদী অঞ্চল, প্রাকৃতিক দুর্যোগ হলো বন্যা, প্লাবন এবং নদী ভাঙ্গন। এই অংশগুলো হচ্ছে নদী বিধৌত অঞ্চল, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা এবং প্লাবন। আর এই যে এই অংশগুলো হচ্ছে সাগর অঞ্চল, প্রাকৃতিক দুর্যোগ, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, সুনামি। আর এই যে এই অংশটুকু, এগুলো হচ্ছে পাহাড়ি অঞ্চল, প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস ও ভূমিকম্প। দলগতভাবে লুডো খেলার নিয়ম, এগুলো তোমরা পরে নিতে পারো। তো এখানে দেখো কাজের তালিকা সম্পূর্ণ হলে চলো মিলিয়ে দেখি। আমরা এখন এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। স্থান নির্বাচন: সাজেক ভ্যালি, নিজুম দ্বীপ, বঙ্গবন্ধু সাফারি পার্ক। দিন, তারিখ ও সময়: 10/2/2024 সকাল 10টা। যানবাহন বাস। তুমি যে কোনো একটা স্থান নির্বাচন করতে পারো। শিক্ষক মণ্ডলী, তো এখানে তাদের নাম দেওয়া রয়েছে। তারপর খাবার: সকালে ডাল, ভাজি এবং পরোটা, দুপুরে মোরগ পোলাও, রাতে ডিম এবং খিচুড়ি। তো ফি থাকবে 1400 টাকা। খুশি আপা বললেন, বাহ, তোমরা তো বেশ ভালোই আয়োজন করেছো। সালমা বলল, আপা আমরা বিজ্ঞান বিষয়ে পিকনিক আয়োজন করেছিলাম তো আগে। খুশি আপা বললেন, ও আচ্ছা, খুব ভালো, কিন্তু পিকনিক ও শিক্ষা সফর কি এক? পিকনিক ও শিক্ষা সফরের মধ্যে পার্থক্যটা আমরা দেখে নিব। পিকনিকে মানুষের চিত্ত বিনোদন হয়। শিক্ষা সফরের মাধ্যমে চিত্ত বিনোদনের পাশাপাশি অনেক অজানা বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। পিকনিকে বিনোদনকে প্রাধান্য দেওয়া হয়, শিক্ষা সফরে শিক্ষার্থীদের শিক্ষণীয় বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়। পিকনিক সাধারণ সর্বজনীন হয়ে থাকে, শিক্ষা সফর সাধারণত শিক্ষার্থীদের নিয়ে হয়ে থাকে। ধর্মগুলার গল্প, আমরা এখন এই গল্পটা ভালোভাবে মনোযোগ সহকারে পড়ে নিব। ডেমরা একটা গতানুগতিক গ্রাম। গ্রামের জীবন জীবিকার প্রধান অবলম্বন কৃষি। গ্রামের মানুষ একতাবদ্ধ হয়ে সমাজের রীতিনীতি ও নিয়মকানুন এবং পরোপকারের সংস্কৃতি মেনে চলে। যে কোনো উৎসব একসাথে উদযাপন করে। একবার গ্রামে খুব বন্যা হয়, গোটা গ্রাম ডুবে যায়। মানুষ আশ্রয় নেয় স্কুলের পাকা দালানে। খাবারের সমস্যা ছিল। সরকারি ত্রাণ সামগ্রী, এনজিও থেকে প্রাপ্ত রসদ ও স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় পেয়ে গ্রামবাসী বন্যা মোকাবেলা করে। তখন মানুষ নিরাপদে আশ্রয়ে চলে যাওয়ায় ফাঁকা বাড়ি ঘরে চোরের উপদ্রব বেড়ে যায়। আইন শৃঙ্খলা রক্ষার জন্য সদর থেকে পুলিশ আসে। বন্যার সময়ে ত্রাণ বিতরণে ইউনিয়ন পরিষদকে তৎপর দেখা যায়। শিক্ষা বিভাগের তৎপরতায় লেখাপড়ার ক্ষতি খানিকটা কাটিয়ে ওঠা সম্ভব হয়। আসল সমস্যা শুরু হয় তারপরে। বন্যায় অপুষ্ট ধানসহ সকল ফসলে ডুবে গিয়েছিল। গুদামে থাকা ধানও নষ্ট হয়ে গিয়েছিল। ফলে আকস্মিকভাবে খাদ্য সংকট দেখা যায়। তবে গ্রামের ঐতিহ্যবাহী সমাজ টিকে ছিল। সবাই বিশ্বাস করত একা একা ভালো থাকা যায় না। মানুষের উপকারের জন্য কাজ করতে পারাকে লোকের গর্বের বিষয় বলে ভাবত, ভালো কাজ মনে করত। গ্রামের সব বড়রা আলোচনায় বসলেন। একজন বললেন, দু একজন ছাড়া আমাদের সবারই খাবার শেষ হয়ে যাচ্ছে। একা একা এই সমস্যা মোকাবেলা করা কঠিন হবে। কারণ কারো কাছে চাল আছে, কারো কাছে ডাল, কারো বা আছে সবজি, কারো কাছেই খাবার তৈরি করার মতো সব কিছু একসাথে নেই। কিন্তু আমরা সবার চাল, ডাল, সবজি, তেল, লবণ ইত্যাদি একসাথে করে রান্না করতে পারি। তারপর প্রত্যেক পরিবারের প্রয়োজন অনুযায়ী বিতরণ করতে পারি। তাহলে আপাতত সমস্যার সমাধান করা যাবে। সবাই হয়তো সমান পরিমাণ খাদ্যপণ্য দিতে পারবে না। যারা পারবে না তারা শ্রম দেবে, জ্বালানি সংগ্রহ করবে, রান্নায় সাহায্য করবে বা বিতরণের কাজে লাগবে। সবার অংশগ্রহণটাই আসল কথা। খাদ্য পাওয়ার ক্ষেত্রে প্রাধান্য পাবে শিশু, সন্তান সম্ভবা নারী, অসুস্থ ও বৃদ্ধ, তারপর অন্যরা। এভাবে সেই সমস্যা বেশ খানিকটা সমাধান করা গিয়েছিল। তবে এরকম ঘটনা তো আবারও ঘটতে পারে, তখন কি হবে? এজন্য সমাজের সব মানুষ আবার বসলেন একসাথে। তারা ঠিক করলেন তারা অকালের দুর্ভিক্ষ বা অভাব সময়ের জন্য ফসলের একটা গোলা তৈরি করবেন। এই গোলার নাম দেওয়া হলো ধর্মগোলা। গ্রামে নতুন ধান উঠলে প্রত্যেক পরিবার থেকে 1 মণ ধান, চাল, গম, ডাল, কয়েক কেজি করে সরিষা বা অন্য কোনো খাদ্যশস্য নিয়ে একটা স্থানে রাখা হবে।
আকালের বা দুর্যোগের সময় যে যার প্রয়োজন মতো সেখান থেকে ধান বা চাল ধার করবে। আকাল পার হয়ে গেলে আবার যে যা নিয়েছিল তা ফেরত দিয়ে দেবে। ফলে ধর্মগুলাই সবসময় সংকটের জন্য ধান বা চাল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্য মজুদ থাকবে। ধান বা চাল সংরক্ষণের জন্য গোলাঘর তৈরি করা হয়। সমাজের প্রতিটা পরিবার এই ধর্মগুলা সমিতির সদস্য। একটা পরিচালনা কমিটি করা হয়। পুরুষদের পাশাপাশি নারীরাও সমসংখ্যায় এই কমিটির সদস্য হয়। ধান সংগ্রহ, সংরক্ষণ, ধার দেওয়া ও ধার শোধ করার জন্য নানান নিয়মকানুনও তৈরি হয়। এই ব্যবস্থা খুব ভালো কাজ করেছিল। সামাজিক কাঠামোকে কাজে লাগে কিভাবে সংকট মোকাবেলা করা যায়, তারই একটা উদাহরণ। বাংলাদেশের নানান প্রান্তে এই উদ্যোগকে রাইস ব্যাংকও বলা হয়। এবারে চলো আমরা নিচের ছক ব্যবহার করে ধর্মগুলা গল্পে সমাজের কি কি প্রতিষ্ঠান ও আইন কানুনের কথা বলা হয়েছে তা খুঁজে বের করি। আমরা এখন এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। গ্রামের মানুষকে একতাবদ্ধ হতে কি সহায়তা করেছিল? সমাজের নিয়মকানুন, রীতিনীতি, পরোপকারের সংস্কৃতি। বন্যার সময় মানুষ কোথায় আশ্রয় নিয়েছিল? স্কুলের পাকা দালানে। ত্রাণ সামগ্রী কার কাছ থেকে এসেছিল? সরকার, স্বেচ্ছাসেবী সংস্থা এবং এনজিও। ত্রাণ সামগ্রী কে বিতরণে তৎপর ছিল? ইউনিয়ন পরিষদ। আইন শৃঙ্খলা রক্ষার কাজ কে করে? পুলিশ। পড়ালেখার ক্ষতি কার তৎপরতায় খানিকটা কাটিয়ে ওঠে? শিক্ষা বিভাগ। গ্রামে কি টিকে ছিল? ঐতিহ্যবাহী সমাজ। ধর্মগুলা কারা মিলে তৈরি করেছিল? সমাজের সকল মানুষ। সবাই উপরের ছকটি ব্যবহার করে গল্পে সমাজের যে সকল প্রতিষ্ঠান ও নিয়মকানুন, সংস্কৃতি ও মূল্যবোধের কথা বলা আছে তা চিহ্নিত করল। চলো আমরা ওদের মতো করে উপরের ছকটি ব্যবহার করে ধর্মগুলা গল্পে উল্লেখিত বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, সংস্কৃতি ও মূল্যবোধ চিহ্নিত করি। আমরা এখন এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই। ধর্মগুলা গল্পে উল্লেখিত বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এবং সংস্কৃতি ও মূল্যবোধ। সামাজিক প্রতিষ্ঠান: সরকার, এনজিও, ইউনিয়ন পরিষদ, বিদ্যালয়, সমাজ, পুলিশ প্রশাসন এবং শিক্ষা বিভাগ। সংস্কৃতি: সামাজিক রীতিনীতির ধারক, ঐতিহ্যবাহী সমাজ ব্যবস্থা এবং কৃষিভিত্তিক গ্রাম। মূল্যবোধ: একতা, পরোপকার, পারস্পরিক বিশ্বাস, পরমত সহিষ্ণুতা এবং সহযোগিতা।